প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। স্টুডেন্ট কেয়ার টিচিং সেন্টারে তোমাদেরকে জানাই স্বাগত। গত ক্লাসে তোমরা ন্যারেশনের পার্সন পরিবর্তন করার নিয়ম শিখেছো, সেই সাথে শিখেছো ন্যারেশনের টেন্স পরিবর্তন করার নিয়ম। আজকে আমরা ন্যারেশনের অন্যান্য বিষয়গুলো জানব। তার আগে একটা কথা না বললেই নয় যে আমরা জানি যে সেন্টেন্স অর্থভেদে 5 প্রকার। 1. অ্যাসার্টিভ সেন্টেন্স, 2. ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, 3. ইম্পারেটিভ সেন্টেন্স, 4. অপটেটিভ সেন্টেন্স, 5. এক্সক্লামেটরি সেন্টেন্স। তো এই 5 প্রকার সেন্টেন্সের আমাদের সংজ্ঞা অবশ্যই জানা আছে। তো এই 5 প্রকার সেন্টেন্সকে আমাদেরকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার নিয়ম জানতে হবে। তো পরীক্ষার সময় তোমাদের আসবে প্যাসেজ ন্যারেশন। তো এই অর্থভেদে যে সেন্টেন্স 5 প্রকার, এই 5 প্রকার সেন্টেন্সকে কি করবে 5 প্রকার সেন্টেন্স একটা প্যাসেজ আকারে তুলে দিল। তো একটা প্যাসেজ আকারে যখন তুলে দিবে তাকে বলা হচ্ছে প্যাসেজ ন্যারেশন। সেজন্য তোমাদেরকে কি করতে হবে? অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার নিয়মটা জানতে হবে। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার নিয়ম জানতে হবে। তারপর জানতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার নিয়ম। অপটেটিভ এবং এক্সক্লামেটরি সেন্টেন্সকেও ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার নিয়ম জানতে হবে। তো এই জন্য আমরা ধাপে ধাপে প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার নিয়ম জানব, তারপর ইন্ট্রোগেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার নিয়ম জানব। এভাবে মোট 5 প্রকার সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার নিয়ম জানলে আমরা প্যাসেজ ন্যারেশন অনায়াসেই ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে পারব। তো যারা 9-10-এ পড়ছো তাদের 5 নম্বর প্রশ্নে ন্যারেশন আছে। তো যাই হোক, আমরা গত ক্লাসে ন্যারেশনের সংজ্ঞা জেনেছি, ন্যারেশন কত প্রকার তা জেনেছি, সেই সাথে জেনেছি ন্যারেশনের পার্সন পরিবর্তন করার নিয়ম, ন্যারেশনের টেন্স পরিবর্তন করার নিয়ম। আজকে আমরা ন্যারেশনের সেন্টেন্স অনুসারে অর্থাৎ অর্থভেদে যে সেন্টেন্স 5 প্রকার, সেই 5 প্রকার সেন্টেন্সগুলোকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার নিয়ম জানব। তার মধ্যে আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার নিয়ম জানব। তো অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্যকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। তো কি বলা হলো বলো, যে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্যকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। সেই অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার নিয়ম আজ জানব। তো বোর্ডে একটু লক্ষ্য করো তোমরা, কি লিখছি? যে ডিরেক্ট টু ইনডিরেক্ট, অর্থাৎ প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ষ উক্তিতে পরিণত করার নিয়ম। কোন সেন্টেন্সের ক্ষেত্রে? অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার নিয়ম। পরীক্ষার সময় তোমাদের যে প্যাসেজ ন্যারেশনটা আসবে, সেই প্যাসেজ ন্যারেশনের সেন্টেন্সগুলো পড়ে দেখতে হবে যে ওই কোন সেন্টেন্সটি অর্থের দিক থেকে কোন প্রকার সেন্টেন্সের মধ্যে পড়ে। তোমরা প্যাসেজ ন্যারেশনটি পড়ে যদি দেখো যে সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্স, তখন ইনডিরেক্ট করার সময় কি করবা? অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেইড টুকে পরিবর্তন করে টোল্ড বসাতে হয়। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় সেইড টুকে
পরিবর্তন করে কি বসাতে হয়, টোল্ড বসাতে হয়। তো যদি কেউ মনে করে যে আমি সেইটটুকু পরিবর্তন করে টোল্ড বসাবো না, সে অপরিবর্তিত অবস্থায় রাখতেও পারে। তবে মনে রাখতে হবে সেইটটুকু পরিবর্তন করে টোল্ড বসাতে হয়। কোন সেন্টেন্সের ক্ষেত্রে? অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তারপর দেখো, ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসাতে হয়, অর্থাৎ ডিরেক্ট ন্যারেশন চেনার উপায়টা কি, ওখানে ইনভার্টেড কমা থাকে। তো ইনভার্টেড কমা তুলে দিয়ে কি বসাতে হয়, দ্যাট বসাতে হয়। কোন সেন্টেন্সের ক্ষেত্রে? অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসাতে হয়। নিয়ম মেনে পার্সন এবং টেন্সের পরিবর্তন করতে হয়। ঠিক এই যে কি বলা হলো, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেইটটুকু পরিবর্তন করে টোল্ড বসে, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে, আর নিয়ম মেনে পার্সন এবং টেন্সের পরিবর্তন করতে হয়, যেটা আমি গত ক্লাসে আলোচনা করছি। অবশ্যই গত ক্লাসটা তোমরা আমার দেখেছো। গত ক্লাসগুলো কিন্তু আজকের ক্লাসটাকে সহজ করে তুলবে, সেজন্য গত ক্লাসগুলো তোমাদের দেখার প্রয়োজন আছে। আশা করি দেখবে বা দেখে নিয়েছো। যাই হোক, তো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেইটটুকে পরিবর্তন করে টোল্ড বসাতে হয়, ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসাতে হয়, নিয়ম মেনে পার্সন এবং টেন্সের পরিবর্তন করতে হয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা হয়তো মনে করতেছো যে আমি এক কথা বারবার বলতেছি। তো তোমরা যেমন স্টুডেন্ট, একসময় আমিও স্টুডেন্ট ছিলাম, তখন স্যার একটা কথা একবার বলে চুপচাপ অন্য একটা বিষয়ে চলে যাইতো। তখন মনে হইতো যে স্যার যদি ওই কথাটা আর একবার বলতো তাহলে হয়তো বুঝতে সুবিধা হতো আমার জন্য। ঠিক সেই জন্য আমরা যে জিনিসগুলো ফিল করে আসছি, তোমরা অবশ্যই সেই জিনিসগুলো ফিল করো। আর এজন্যই আমি একটা কথা বারবার বলি, যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। যাই হোক, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার নিয়ম জানলাম। কি জানলাম? ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় ইনভার্টেড কমা এর ভেতরের বাক্যটি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তাহলে সেইট অথবা সেইটটুকে পরিবর্তন করে টোল্ড বসাতে হয়। আবার সেইটটু অপরিবর্তিত রাখতে পারে। তারপর কি জানছি? ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসাতে হয়। তারপর কি জানছি? নিয়ম মেনে, মানে কি গত ক্লাসে যে নিয়মটা জানছি, কি জানছি? পার্সন পরিবর্তন করার নিয়ম জানছি। তারপর কি জানছি? টেন্স পরিবর্তন করার নিয়ম। যাই হোক, আমরা আজকে অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণের মধ্য দিয়ে শিখব। সেই সাথে পার্সন পরিবর্তনও আরেকবার রিভিশন হবে, টেন্স পরিবর্তন করার নিয়মও রিভিশন হবে। তো দেখো, আমি একটা সেন্টেন্স লিখি যে she said to me I was ill. তো গত ক্লাসে কিন্তু আমরা ন্যারেশনের ভাষা শিখেছিলাম, তাই না? কি শিখেছিলাম বলো? যে ইনভার্টেড কমার বাইরে একটা বক্তব্য থাকে, ইনভার্টেড কমা এর ভেতরে একটা বক্তব্য থাকে। ইনভার্টেড কমার বাইরের বক্তব্যটাকে বলা হয়, ইনভার্টেড কমা এর বাইরের বক্তব্যটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং স্পিচ। আর ইনভার্টেড কমা এর ভেতরের বক্তব্যটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। ইনভার্টেড কমার বাইরে যে বক্তব্যটা সেটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, ইনভার্টেড কমার ভেতরের বক্তব্যটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং স্পিচের একটা সাবজেক্ট থাকে, তাকে বলা হয়
রিপোর্টিং সাবজেক্ট। রিপোর্টিং স্পিচের একটা ভার্ব থাকে, তাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং স্পিচের একটা অবজেক্ট থাকে, তাকে বলা হয় রিপোর্টিং অবজেক্ট। আবার রিপোর্টেড স্পিচ অর্থাৎ ইনভার্টেড কমার ভেতরে যে বক্তব্যটা আছে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টেড স্পিচের সাবজেক্টটাকে বলা হয় রিপোর্টেড কি সাবজেক্ট। আর ভার্বটাকে কি বলা হয় রিপোর্টেড ভার্ব। আমি সংক্ষেপে ভি লিখলাম, অর্থাৎ রিপোর্টেড ভার্ব। আর অবজেক্টটাকে বলা হচ্ছে কি রিপোর্টেড অবজেক্ট। রিপোর্টেড ভার্ব, রিপোর্টেড অবজেক্ট, যেটা আমরা গত ক্লাসে জানছি, তাই না? তো আলোচনার সুবিধার্থে আজকে আরেকবার আলোচনা করে নিলাম। তো আমরা এই বাক্যটা কোন ন্যারেশনে আছে? ডিরেক্ট ন্যারেশনে আছে। এখন আমরা এটাকে কি করব? ইনডিরেক্ট ন্যারেশন করব। তো ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার জন্য প্রথমে আমাদের লক্ষ্য রাখতে হবে বাক্যটা কোন সেন্টেন্স, অর্থাৎ অর্থভেদে কোন সেন্টেন্স, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ না ইম্পারেটিভ। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনটা কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, আর শেষে ফুল স্টপ থাকবে। তো দেখো এখানে আই সাবজেক্ট, ওয়াজ কি ভার্ব, আর ইল অবজেক্ট, এবং বাক্যের শেষে কি ফুল স্টপ আছে। আই সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে। এরকম 5 প্রকার সেন্টেন্সের চেনার বিভিন্ন চিহ্ন রয়েছে। তো অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায়টা কি? সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, এক্সটেনশন থাকবে, আর বাক্যটার শেষে ফুল স্টপ থাকবে। তো আমরা শিওর হয়ে নিলাম আই ওয়াজ ইল বাক্যটা অ্যাসার্টিভ। এখন অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার নিয়মটা কি? কি নিয়ম? যে সেইড টুকে পরিবর্তন করে কি বসাতে হবে? টোল্ড। দেখো সেইড টুকে পরিবর্তন করে আমরা টোল্ড বসালাম। তো কেউ যদি মনে করে যে আমি সেইড টুকে পরিবর্তন করে টোল্ড বসাবো না, সেইড টু আছে, সেইড টুই বসাবো, তাহলে হবে, কোনো সমস্যা নাই। তো আমি কি করলাম? সেইড টুকে পরিবর্তন করে টোল্ড বসালাম। এখন আমি তো রিপোর্টিং ভার্বটা নিয়ে নিছি, তাই না? এখন রিপোর্টিং সাবজেক্ট যা আছে তাই বসলো, সি। দেখো রিপোর্টিং সাবজেক্ট সি। রিপোর্টিং ভার্ব সেইডের পরিবর্তে কি বসলো? টোল্ড। অর্থাৎ তারপরে কি আসলো? সেইড টু এর পরিবর্তে টোল্ড বসলো। আর রিপোর্টিং অবজেক্ট কি আছে? মি। তো কি হলো? শি টোল্ড মি। রিপোর্টিং সাবজেক্টের কাজ হয়ে গেল, রিপোর্টিং ভার্বের কাজ হয়ে গেল, রিপোর্টিং অবজেক্টের কাজ হয়ে গেছে। এখন দেখো ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসবে? ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট। কারণ আমরা জানছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে। তো এক এক সেন্টেন্সের ক্ষেত্রে এক এক রকম, কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় কি বসে? দ্যাট বসে। তো দেখো এই যে ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট। এবার ইনভার্টেড কমার ভেতরে দেখো কি আছে? আই। গত ক্লাসে আমরা জানছিলাম ইনভার্টেড কমার ভেতরে আই, মি, মাই, অর্থাৎ ফার্স্ট পারসন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হয়। কি থাকলে? ইনভার্টেড কমার ভেতরে আই, মি, মাই, অর্থাৎ ফার্স্ট পারসন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হয়। কি থাকলে? আই, মি, মাই, অর্থাৎ ফার্স্ট পারসন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হয়। তো দেখো এই সেইড টু হচ্ছে রিপোর্টিং ভার্ব, অর্থাৎ সেইড রিপোর্টিং ভার্ব, আর মি রিপোর্টিং অবজেক্ট, সি হচ্ছে রিপোর্টিং সাবজেক্ট। তো ইনভার্টেড কমার ভেতরে কি আছে? আই আছে। আই গিয়ে কাকে ধরবে? সিকে ধরলো। আই গিয়ে কাকে ধরলো? সিকে ধরলো। তো দেখো আইটা হচ্ছে কি? সাবজেক্টিভ ফর্ম, সি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। তো আমরা প্রোনাউনের পরিবর্তন করতেছি, তাই না? আমরা জানি কি একটি প্রোনাউনের 4টি ফর্ম। একটি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম, ডাবল পসেসিভ ফর্ম।
তো আই আই গিয়ে কাকে ধরলো, আই গিয়ে ধরলো শিকে। তাহলে আইটা প্রোনাউনের কোন ফর্ম, সাবজেক্টিভ ফর্ম। অর্থাৎ যখন আমরা পার্সনের পরিবর্তন করব তখন ইনভার্টেড কমা এর ভেতরে প্রোনাউনটা যে ফর্মে থাকবে অর্থাৎ যে রূপে থাকবে, যাকে ধরবে তাকে সেই রূপেই রাখতে হবে। যদি যেমন আইটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, সাবজেক্টিভ ফর্ম আসে কাকে ধরলো, শিকে ধরলো, তাহলে শিও সাবজেক্টিভ ফর্ম। সেই জন্য এও যেহেতু সাবজেক্টিভ, আই যেহেতু সাবজেক্টিভ ফর্মে আছে, শিও যেহেতু সাবজেক্টিভ ফর্মে আছে, তাহলে আর পরিবর্তন করতে হলো না। তাই আইও সাবজেক্টিভ ফর্ম, শিও সাবজেক্টিভ ফর্ম, তাই সি আছে, সি বসবে। তারপর তো আমাদের পার্সন পরিবর্তন করার নিয়মটা গেল। আই আই আছে, এখানে সি বসলো। প্রশ্ন থাকতে পারে না যে ইনভার্টেড কমার ভেতরে আই আছে, এখানে সি হলো কিভাবে? কারণ গত ক্লাসে আমরা জানছি যে ইনভার্টেড কমার ভেতরে আই, মি, মাই অর্থাৎ ফার্স্ট পার্সন থাকলে রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হয়। তো এই আই আই গিয়ে কাকে ধরলো, এই যে সেট হচ্ছে রিপিটিং ভার্ব, তার সাবজেক্ট কি, সি। আই গিয়ে সিকে ধরলো, আই হচ্ছে কি সাবজেক্টিভ ফর্ম, সিও হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। তো আমরা আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে ইনভার্টেড কমা এর ভেতরে প্রোনাউনের যে ফর্ম থাকবে, ওই প্রোনাউনটা ইনভার্টেড কমার বাইরের যে প্রোনাউনকে ধরবে, সেই প্রোনাউনটাকে ইনভার্টেড কমার ভেতরের প্রোনাউনের ফর্ম করতে হবে। যেমন এটা সাবজেক্টিভ ফর্ম, এটা সাবজেক্টিভ ফর্ম। যদি ইনকেস যদি এখানে যদি এটা অবজেক্টিভ ফর্ম থাকতো তাহলে সাবজেক্টিভ ফর্ম করে নিতাম। যেহেতু আসলে অবজেক্টিভ ফর্ম সাবজেক্ট হিসাবে বসে না, তারপরে উদাহরণস্বরূপ আমি বলতেছি, কি বলতেছি বোঝার জন্য, যে আই এসে সিকে ধরলো, সি যদি সাবজেক্টিভ ফর্ম না হতো, সি যদি অবজেক্টিভ ফর্ম হতো, তাহলে সি এর সাবজেক্টিভ ফর্ম করে নিতাম, কারণ এটাও সাবজেক্টিভ ফর্ম আছে যে। বাস, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো যাই হোক, এখন আমরা টেন্সের পরিবর্তন করব। কি আই ওয়াজ ইল, ইনভার্টেড কমার ভেতরের বাক্যটা দেখো পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। গত ক্লাসে কি জানছি যে ইনভার্টেড কমার ভেতরের বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট করতে হবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময়। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তারপরে কি পাস্ট ইনডিফিনিট হলে কি হবে, পাস্ট পারফেক্ট। তো যেহেতু এই বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, এখন এটাকে পাস্ট পারফেক্ট করতে হবে। পাস্ট পারফেক্টের গঠন কি, সাবজেক্ট, এই যে আমরা পাইছি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, মানে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো ওয়াজ আছে, ওয়াজ হচ্ছে কি অ্যাম অথবা ইজ, অ্যাম ইজটা হচ্ছে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর অ্যাম ইজের পাস্ট ফর্ম হচ্ছে কি ওয়াজ, আর অ্যাম ইজের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে, অর্থাৎ ওয়াজের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন, she had been ill। ক্লিয়ার? তো আরেকবার বলি যে ডিরেক্ট টু ইনডিরেক্ট, অর্থাৎ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় প্রথমত সেন্টেন্সগুলো পড়ে দেখতে হবে, প্যাসেজ ন্যারেশনের সেন্টেন্সগুলো পড়ে দেখতে হবে যে কোনটা কোন সেন্টেন্সে আছে। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার নিয়ম অনুসারে ইনডিরেক্ট করতে হবে। যদি ইন্ট্রোগেটিভ থাকে তাহলে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের নিয়ম অনুসারে করতে হবে। তো প্রশ্ন ইন্ট্রোগেটিভ যদি থাকে সেটা তো আলোচনা করা হলো না, পরবর্তী ক্লাসে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার নিয়ম জানানো হবে। আর আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার নিয়ম জানছি। কি দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার জন্য প্রথমে রিপোর্টিং সাবজেক্ট প্লাস সেইড টুকে পরিবর্তন করে টোল্ড, অথবা সেইড টু অপরিবর্তিত থাকবে, রিপোর্টিং অবজেক্ট মি, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট, আই গিয়ে রিপোর্টিং সাবজেক্ট সিকে ধরলো, আই যেহেতু সাবজেক্টিভ ফর্ম তাই সি এরও সাবজেক্টিভ ফর্ম সি। বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে,
ইনভার্টেড কমার ভেতরের বাক্যটা অর্থাৎ ডিরেক্ট ন্যারেশনে পাস্ট ইনডিফিনিট থাকলে ইনডিরেক্ট ন্যারেশনে পাস্ট পারফেক্ট হয়। পাস্ট পারফেক্টের গঠন অনুসারে হ্যাড বিন ইল। তো ধৈর্য সহকারে ক্লাস করার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আমাদের পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদেরকে স্বাগত জানাই। সেই সাথে বলে রাখি যে আমাদের স্টুডেন্ট কেয়ার টিচিং সেন্টার একটি আদর্শ টিচিং সেন্টার। এই টিচিং সেন্টারে আমি সহ আরও অনেক স্ট্যান্ডার্ড টিচার রয়েছে যাদের পারফরমেন্স অনেক ভালো। হয়তো আমাদের এই চ্যানেলে অনেক পোস্ট দেওয়া আছে অন্যান্য স্যারদের ক্লাস, আশা করি সেগুলো তোমাদের কাছে ভালো লেগেছে। আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অনুপ্রাণিত করতে লাইক, কমেন্ট, শেয়ার করবে। এছাড়াও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থাকবে, ধন্যবাদ।